টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। আমি তোদের দু বোনকে পরীক্ষা করার জন্য এই নাটকগুলো সাজিয়েছি। বাবা তুমি এখন কেমন আছো? মা তনিমা তুই আইসোস? মা আসছি তো। এখন তুমি কালকে এমন একটা টাইমে কল দিছো, কি আর বলবো। আজকে রাতে আমাদের কক্সবাজার যাওয়ার ফ্লাইট। তোমাদের জামাইয়ের সাথে ভাবছে যে একটা ট্যুর দিব, সেই মুহূর্তে তুমি অসুস্থ হয়ে গেছো। এখন কি আর করব, দেখতে আসতে হলো। আর আসার সময় এত তাড়াহুড়া করে আসছি যে তোমার জন্য ফল ওষুধ টষুধ কিছু কিনে নিয়ে আসবো, সেটারও সময় ছিল না। তোমাদের জামাই তোমার জন্য কিছু টাকা নিয়ে আসছে, এই টাকাটা দাও। হ্যাঁ বাবা, এখানে 1 লক্ষ মতো টাকা আছে, আপনি এই টাকাটা রাখেন। আর আপনার জন্য তো কিছু আনতে পারি না, আপনার ফল মূল যাও খেতে মন চায় এই টাকা দিয়ে কিনে খাই। আর বাবা শোনো, তুমি কিন্তু আবার ভাইবো না যে কক্সবাজার থেকে ঘুরে এসে তোমাকে দেখতে আসবো। তুমি তো জানোই তোমাদের জামাই বড় বিজনেসম্যান, সে অনেক ব্যস্ত থাকে, আমাদের অনেক কাজ থাকে। তুমি এই টাকাটা দিয়ে চিকিৎসা করে নিও। আমরা তাহলে এবার আসি। বাবা তোমার শরীরের অবস্থা এখন কেমন? আমি ভালোই আছি মা। বাবা তুমি তো জানো এখন ধান কাটার সময়, তোমার জামাই সারাদিন খেতে পড়ে থাকে, কাম করে। কালকে তুমি ফোন দিয়ে কইছো তুমি অসুস্থ, ও সেই কাম থেকে ছুটি নিয়ে তারপরে কইতেছে তোমারে দেখতে আইবো। বাবা কালকে রাত্রে থেকে তোমারে দেখার জন্য মনটা ছটফট করতেছে। জানো বাবা আমি কালকে রাতে খাইতে পারি নাই, সকালে খাই নাই, শুধু ভাবতেছি কখন তোমার মুখটা দেখবো। বাবা আমি তো তোমার জন্য তেমন কিছু আনতে পারি নাই, জানোই তো তোমার জামাইয়ের অবস্থা ভালো না। হ বাবা জানেনই তো আমি গরিব মানুষ, আমার আর্থিক অবস্থা ভালো না, অন্যের বাড়িতে কামলা দিয়ে খাই। তো যখন শুনছি আপনি অসুস্থ তখন থেকে আমার মনটা ছটফট করতেছিল কখন আপনারে দেখতে আসুম। বাবা আমি তো ছোটোবেলাতে আমার বাপটারে হারাইছি, আমি আপনারে আমার নিজের বাবাই মনে করি। যদিও আমি আপনার জন্য তেমন কিছু নিয়ে আসতে পারি নাই, তো আপনার জন্যে দেশি গরুর খাঁটি দুধ আর আমার জাংলার কিছু শাকসবজি নিয়েছি। এইগুলা যদি আপনি খান দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছেন। দেখছো বাবা, তোমার বড় মেয়ে আর বড় মেয়ের জামাইয়ের কাণ্ড দেখো। কোথায় আমরা দিলাম 1 লক্ষ টাকা, আর ওরা নিয়ে আসছে কি পচা শাক সবজি, তারপরে কিসের দুধ টুধ নিয়ে আসছে। আমাদের টাকাতে তুমি কি করতে পারবা? ভালো চিকিৎসা করাতে পারবা, ভালো খাইতে পারবা, তুমি সুস্থ হইতে পারবা। আর ওরা যে শাক সবজি নিয়ে আসছে, দুধ টুধ নিয়ে আসছে, এগুলো খাইলে তোমার আরো পেট খারাপ হবে, তুমি আরো তাড়াতাড়ি মরবা। যাকে তোমার বড় মেয়ে আসছে তা গুনেই থাকো, তুমি আসলে এগুলোরই যোগ্য। এই চলো তো তুমি। চলো। এই টাকা দিয়েই সব কিছু কেনা যায় না। এই টাকা দিয়ে যদি সব কিছু কেনা যেত তাহলে তোকে এই ছোটোবেলা থেকে লালন পালন করে এত বড় করতাম না। তাহলে ওই টাকা দিয়ে একটা বুয়া রেখে তারপরে তোর লালন পালন করতাম। আরে আমি তো অসুস্থই হইনি, আমি তোদের দু বোনকে পরীক্ষা করার জন্য এই নাটকগুলো সাজিয়েছি। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে আমার কোন মেয়ে এই বিপদের সময় আমার পাশে দাঁড়ায়, সময় দেয় এবং সেবা যত্ন করে। আরে হতে পারে তোদের কাছে অনেক টাকা আছে, কিন্তু আমাকে দেওয়ার মতো তোদের সময় নেই। আর ওদেরকে দেখ, অভাবে থাকলেও কাজ কাম ফেলে আমার কাছে ছুটে এসেছে শুধু আমার সেবা করবে বলে। আর তোরা টাকা দিয়েই খালাস, আর এরকম লাখ লাখ টাকা তো আমার ডয়ারে পড়ে থাকে। নিয়ে যা, তোদের টাকা লাগবে না আমার। এই মুহূর্তে আমার বাড়ির থেকে চলে যা। আজ থেকে মনে করবি যে তোর বাবা মারা গেছে। আর যাওয়ার আগে একটা কথা শুনে রাখ, আমার যত সয় সম্পত্তি আছে সব আমি পরিণামে লিখে দেব। বাবা আমার সব সম্পত্তি টাকা পয়সা কিছুই লাগবে না। আমি আসলে বাবার গুরুত্বটাই বুঝি নাই, বাবার ভালোবাসা বুঝি নাই। আমি এখন সব বুঝতে পারতেছি। শোনো বাবা, তোমার আমার কিছু দিতে হইব না। আমার সাথে তুমি সম্পর্ক নষ্ট করো না। আমি তোমার আইসা খালি একটু দেখা যাবো। তুমি আমার বাবার আদর থেকে বঞ্চিত করো না বাবা। বাবা থাক না, ও তো তোমার ছোট মেয়ে, ও বুঝাইবা কি? অল্প কিছুদিনে না ওর বিয়ে হয়ে গেল, ওর কি বুদ্ধি শুদ্ধি হয়েছে নাকি? বাবা ওরে তুমি ক্ষমা করে দাও না, শুধু শুধু ওর সাথে সম্পর্ক নষ্ট করো না। আমরা দুই বোন, এই যে মাঝে মাঝে তোমার বাড়িতে আসি বলেই তো দুই বোনের সাথে দুই বোনের দেখা হয়। তাছাড়া আমি তো গরিব মানুষ, ওর বাড়িতেও তো কখনো যাইতে পারি না। একমাত্র তোমার বাড়িতে আসলেই দুই বোন দুই বোনের দেখতে পারি। বাবা তুমি অন্তত সম্পর্ক নষ্ট করো না, ওর এইবারের মতো ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে মা, তুই যখন এত করে অনুরোধ করে বলছিস আমি ওকে মাফ করে দিলাম। তার মানে বাবা তুমি আমাকে মাফ করে দিছো? আপু দুলা ভাই তোমরা আমাকে মাফ করে দাও। আরে শুনো, আমাদের কক্সবাজার যাওয়ার ট্রিপ ক্যান্সেল, আমরা পরে অন্য এক সময় যাব। আমরা আজকে বাবার সাথেই থাকবো। আচ্ছা ঠিক আছে, চল জামাই টামাই নিয়ে ঘরে চল। ঘরে চল, চলো। ঝাড়ুদারের বাচ্চা! আরে ম্যাডাম আপনি আমার মারতেছেন কেন?
আমি কি করছি? আমি তো আমার কামই করতেছিলাম। আপনার কি চোখ নাই? আপনি কি দেখে হাঁটতে পারেন না? এটা কি হাঁটার রাস্তা? হাঁটার রাস্তা তো উপর দিয়ে আছে, মানুষজন কোন দিকটা হাঁটতেছে? আপনি এই দিকটা আসছেন, আপনি তো ভুল পথে আসছেন। আপনার গায়ে নোংরা লাগবে না তো কার গায়ে লাগবে? আর কারো গায়ে তো লাগলো না। তাই না, রাস্তা না তো কি? আমি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছি না, তোর চোখের উপর দিয়ে হেঁটে যাইতেছি নাকি? তুই ময়লা জিনিসপত্র তুই আমার শরীরে কেমনে দিলি? আমার দামের শাড়িটাই নোংরা করে দিলি। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমারই অফিসে সামান্য 2 টাকার ঝাড়ুদারে চাকরি করে আবার তুই আমাকেই চোখে আনছিস? আরে সামান্য একটু নোংরাই তো আপনার গায়ে লাগছে, একটু ঝাইরা মুছে নিলেই তো হয়। কি আমি এগুলো মুছে নিলে ঠিক হয়ে যাবে? তুই জানিস আমি সকালে কত টাকা দামের মেকআপ করে আসছি, কত টাকা দামের শাড়ি আমার? তুই তো এগুলো সব নোংরা করে দিয়েছিস, আমি কিভাবে ঠিক করবো এগুলা? ম্যাডাম দেখেন, আমি এই অফিসে নতুন হয়েছি, আমি কাজ মাত্র শিখতেছি। আর আপনি কেন, আমি তো জানতাম না। আর আমার কাজ তো আমি ঠিকঠাক মতোই করতেছিলাম। 2 পাশ দিয়ে যাওয়ার রাস্তা আছে, আপনি ভুল করে এই রাস্তা দিয়ে আসছেন। আপনি তো দেখতেছেনই যে আমি এনে ঝাড়ুদারের কাজ করতেছি, তো আপনি একটু উপর দিয়ে যাবেন না? আপনি তো ভুল করে আসছেন, দোষ তো আপনারই। আপনি আমার উপর কেন চিল্লাচিল্লি করতেছেন? কি তুই আবার আমার মুখে মুখে তর্ক করতে হোস? ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে জায়গায়? আর বললেন না ফেরদৌস সাহেব, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এই ফকিরের বাচ্চাটা সব নোংরা গুলা আমার শরীরে দিয়ে দিছে। আমার এত টাকা দামের মেকআপ শাড়ি সব নষ্ট করে দিছে। আর আপনারা কি করেন? হ্যাঁ, যখন কাউকে নিয়োগ দেন তখন দেখে শুনে নিয়োগ দিতে পারেন না? এই তুই এটা কি করছিস? তুই জানিস উনি কে? কে কোন জায়গায় আছে, কে কি লাগে সেটা আমি জেনে কি করুন কন্ত? আমি সামান্য ঝাড়ুদারের কাজ করি, আমার কাম ঝাড়ু দেওয়া, আমি সেটাই করতেছিলাম ঠিকঠাক মতো। আর উনি যদি ঝাড়ুদারের জায়গা দিয়ে হাইটে আসে, তো ঝাড়ুর ময়লা ওনার গায়ে লাগবো না তো কার গায়ে লাগবো? এই যে আপনি দেখেন ফুটপাত দিয়ে তো সবাই হাইটে আসতেছে, কারোর গায়ে তো ঝাড়ুর ময়লা লাগলো না, ওনার গায়ে কিসের জন্য লাগবো? কারণ উনি নিয়ম মানতেছিল না, এই জন্য লাগছে। এই বেয়াদব কোথাকার! এখন তো নিজে অন্যায় করেছিস, তার উপর আমার মুখে মুখে তর্ক করছিস। ম্যাডাম একটু আগে এসে আমার মারলো, যা নয় তা কইলো, আপনিও তাই কইতেছেন। আসলে আপনারা বড় চাকরি করেন তো, এর লিগে ছোটখাটো পদে যারা চাকরি করে তারপর আপনারা দাম দেন না কেন? স্যার আপনি তো এটা দেখবেন যে আগে দোষটা কার? দোষ তো আমার না, আমি তো আমার কাজ ঠিকঠাক মতো করতেছিলাম, দোষ তো এই ম্যাডামের। এখন আপনি বলতে বলতে অনেক বেশি বলে ফেলেছেন। জানেন উনি কে? উনি আমাদের অফিসের বড় অফিসার। ফেরদৌস সাহেব, এইসব চাকর বাকর অফিস থেকে তাড়াতাড়ি তাড়ানোর ব্যবস্থা করুন, নয়তো আপনার চাকরি কিন্তু শেষ হয়ে যাবে। ম্যাডাম আজকে আমি ওরা বরখাস্ত করার ব্যবস্থা করতেছি। সামন, অনেক হয়েছে, আমি এই অফিসের সিইও। আপনারা কাকে কি বলছেন? আপনাদের নামে আমার কাছে অনেক রিপোর্ট আসছে, সেগুলোই আমি যাচাই বাছাই করার জন্য আজকে আমি এই অফিসে জয়েন না করে ঝাড়ুদারে বেশি এখানে আসি। কেন আসি জানেন? আপনাদের নামে অফিসে প্রচুর রিপোর্ট আছে যে আপনারা গরিব দুঃখী মানুষের সাথে ভালো ব্যবহার করেন না, আপনাদের যে নিচে পোস্টে যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করেন। এই আপনারা কি ভুলে গেছেন এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান? জনগণের সেবা করেই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা টিকে আছে, জনগণের টাকায় আমাদের বেতন হয়। আর আপনারা কিনা জনগণের সাথে খারাপ ব্যবহার করেন, আপনাদের দ্বারা তো এই অফিস চলতে পারে না, কারণ আপনারা হচ্ছেন দুর্নীতিবাজ। আপনাদের মতো মানুষজন যদি আমাদের অফিসে থাকে তাহলে তো আমাদের অফিস টিকবে না, সবাই আমাদেরকে খারাপ বলবে। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, ম্যাডাম আমার ক্ষমা করে দেন ম্যাডাম। থামুন আপনি, কিসের ভুল হয়েছে? আমি তো নিজের চোখেই দেখলাম। আমি সামান্য ঝাড়ুদারের কাজ করে বলে আপনি ন্যায় অন্যায় না বিবেচনা করে এই মহিলার কথা শুনে আপনি আমার উপর চড়াও হলেন। কিন্তু আপনি কি একবারও জানার চেষ্টা করেছেন আসলে দোষটা কার? আমি তো ঠিকঠাক মতোই ঝাড়ু দিচ্ছিলাম, ওনার ছিল দোষটা, কিন্তু আপনি তারপরে আমার উপরে উল্টাপাল্টা কথা বলছেন। আপনাদের যে মন মানসিকতা, আপনারা তো মানুষ না, আপনারা মানুষরূপী অমানুষ। আপনারা সামান্য গরিব মানুষ বলে তাদেরকে যা নয় তাই বলে উল্টাপাল্টা কথা বলেন, তাদের উপরে উল্টাপাল্টা ব্লেম দিয়ে দেন। দুহাই লাগে, আমি গরিব মানুষ, এই সামান্য চাকরি করে আমি বউ বাচ্চা নিয়ে খাই, আমার পেটে মারতে পারেন না। আমি তো সব কিছু করি এই তো আমার বড় স্যারের আদেশে। আমি উনি কইলে কইলে কই আমার তো খুব আদেশ নিষেধ নাই, উনি যেটা অর্ডার করে সেইটাই কই। আমার পেটে মারতে দেবেন না তো আদেশ স্যার আমার কি করবে না যে একটা সামান্য মেথর হয়ে আমার গায়ে ধাক্কা দিলি, আমার এত দামি শাড়িটা একদম নোংরা করে ফেললো। ক্ষমা! নাই, তুমি আমাকে থাপ্পড় মারলে? হ্যাঁ থাপ্পড় মারলাম, কারণ তুমি যে মেথরের গায়ে হাত তুলেছো এই মেথরই হচ্ছে তোমার বাবা। বাবা? তুমি এসব কি বলছো নাইম? তোমার কি মাথা ঠিক আছে? সে একজন মেথর হয়ে কিনা সে আমার বাবা হবে? আর আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে আমি কেন এতিমখানায় বড় হব? আমি যা বলছি ঠিকই বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি এতিমখানার ম্যানেজার ফেরদৌস সাহেব না? জি স্যার, আমি ফেরদৌস সাহেব। এত বড় বাড়ি আপনার স্যার, আপনার এত বিষয় সম্পত্তি, এত বড় বাড়ি ঘর, এত কিছু থাকা সত্ত্বেও আপনি এতিমখানার একটা এতিম মেয়েকে বিয়ে করলেন। ফেরদৌস সাহেব, আসলে হয়েছে কি,
আমার ইচ্ছা ছিল যে আমি একটা এতিম মেয়েকে বিয়ে করব, তাকে বিয়ে করে তাকে মাথা গোজার একটা ঠাঁই করে দেব। তোমার বাবা তো একজন মেতো, আমি অনেক মানুষ দেখছি, আপনার মতো ভালো মানুষ, মহৎ মানুষ একটাও দেখিনি। আচ্ছা, আপনি আমাকে ওনার কাছে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, পারবো না কেন, অবশ্যই পারবো, আসুন আমার সাথে। চলুন। ওই যে উনি হচ্ছেন আপনার শ্বশুর, তোমার আসল বাবা। উনি মেথরের কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। ওনাকে কি আমি ডাকবো, কথা বলবেন? না না, ওনাকে এখন ডাকার কোনো দরকার নেই, উনি কাজ করতেছে, ওনাকে কাজ করতে দিন। আচ্ছা চলুন। তুমি যা বলছো সত্যি সত্যি? বাবা, তুমি আমার বাবা। বাবা, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার গায়ে হাত তুলেছি। আমি জানতাম না বাবা, তুমি আমার বাবা। কোন সন্তান কি পারে তার বাবা মার গায়ে হাত তুলতে? আমাকে তুমি মাফ করে দাও। আচ্ছা বাবা, তুমি যদি আমার বাবা হয়ে থাকো, তাহলে আমি এত বছর ওই এতিমখানায় কেন পড়েছিলাম বাবা? আমার মা কই বাবা? ও বাবা, বলো না, আমার মা কই? মারে, তুই জন্মের পর তোর মাটা তোর মুখে দুধ দেওয়ার মতো আমার সংসার আর কেউ না রে মা, আমি ছাড়া। আমার 2 দিন পরে আমার যক্ষা ধরা পড়ে, ডাক্তারে কইছে এইটা নাকি শ্বাসে রোগ। এই যক্ষা নিয়ে যদি তোর বগলে যাই, তাহলে যে তোর বড় ক্ষতি হয়ে যাইব। সেই জন্য তোর আমি এতিমখানায় নিয়ে দিই। বাবা, আমি এখন বুঝতে পারলাম তুমি আমারে কেন এতিমখানায় রাইখা আসছো। এতদিন পর আমি তোমারে পাইছি, আমি আর তোমারে হারাইতে চাই না বাবা। ও বাবা, তুমি আমার সাথে থাকবা বলো, আমি আর তোমারে হারাইতে চাই না। নাইম, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, আমি সারাটা জীবন বাবা মার আদর পাই নাই। আমার মা তো নাই, বাবা আছে। আমি চাই না বাকিটা জীবন আমি আমার বাবারে ছাড়া কাটাই। যেহেতু আমি আমার বাবারে খুঁজে পাইছি, তুমি আর না কইরো না। আমি আমার সাথে আমার বাবারে নিয়ে যাইতে চাই। আরে তোমা, এতে অনুরোধ করে বলার কি আছে বলো? তোমার বাবা তো আমারও বাবা। তাছাড়া আমি তো ছোটবেলায় আমার বাবা আমাকে হারিয়েছি। বাবা যদি আজকে থেকে আমাদের সাথে থাকে, আমার সত্যি অনেক ভালো লাগবে। তোমার বাবার মাঝে আমি আমার বাবাকে খুঁজে নেব। বাবা চলুন না, আপনি আজকে থেকে আমাদের সাথেই থাকবেন। সত্যি বলতেছে নাই, আমি আজকে অনেক খুশি। আমার মনে হইতেছে এই পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তিটা আমি। বাবা, এইখানে আর এক মুহূর্ত না, চলো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। বাবা বাবা চলুন না আপনি আমাদের সাথে। চলো বাবা, চলো। আচ্ছা ঠিক আছে। আর এগুলো আর নিতে হবে না। এগুলো আর নিতে হবে না, চলো। এই সবজি আলা, ফেরদৌস সাহেব, আপনি জি, আপনি সবজি বিক্রি করতেছেন? আমি তো দেখাই আপনার আগেই ভাবছিলাম আপনারা তো এই সবজি আলার মতোই দেখতে। আপনার ড্রেস আপের যে কোয়ালিটি, আপনার এত বড় চাকরি কে দিছে? এরকম বস্তি মার্কা একটা লোক রে। আপনি যে আমার অফিসের কলিগ, আমি মানুষের পরিচয় কিভাবে দিব যে আপনি এখানে সবজি বিক্রি করেন? ছি সি 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 সি, আপনারা দিয়ে আমি আশা করছিলাম না। আমি সবজি বিক্রি করি, তাতে কি হয়েছে? আমার সাথে এমন ভাবে কথা বলছেন কেন? আমি এমন ভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? হ্যাঁ, আপনি সামান্য একটা সবজি বিক্রি করতেছেন, তাও রাস্তার পাশে দাঁড়িয়ে, আবার আমাদের অফিসে বড় চাকরি করেন। দাঁড়ান, আমি আজকে যাই নালিশ করব যে আপনি এরকম রাস্তার কিনারে সবজি বিক্রি করেন। আপনার চাকরি কোথায় থাকে আমি দেখে দিচ্ছি। দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়িটা একটু বেশি করছেন। এই, আমি বাড়াবাড়ি কি করছি? হ্যাঁ, আপনি জানেন আপনি কি কাজ করছেন? আপনার জন্য তো আমার নাক কাটা যাবে। আমার জন্য আপনার নাক কাটা যাবে কেন? কি বলছেন? আপনার জন্য আমার নাক কাটা যাবে না তো কার যাবে? হ্যাঁ, আপনি আমার অফিসের কলিগ, এই এলাকা ভরা আমার পরিচিত মানুষজন। যখন আপনাকে দেখবে যে আপনি রাস্তার কিনারে দাঁড়িয়ে সবজি বিক্রি করছেন, আমি মানুষকে মুখ দেখাবো কি করে? দেখুন নীলা, এবার কিন্তু আপনি একটু বেশিই বলে ফেলছেন। বাড়াবাড়ি করবো না তো কি? হ্যাঁ, আপনি অফিসে এত টাকা স্যালারি পান, তারপরও আপনার এই সবজি বিক্রি করতে হবে? কি করেন এত টাকা দিয়ে? কেন? আমি তো কোনো অবৈধ ব্যবসা করছি না। আপনি এসব কি বলছেন? বৈধ ব্যবসা করছেন না ঠিক আছে, কিন্তু সামাজিকতা বলে তো একটা কথা আছে, স্ট্যাটাস বলে তো একটা কথা আছে, সেটাও তো মেনটেন করছেন না। দেখুন,
আপনার সামাজিকতা আপনার কাছ থেকে আমার সামাজিকতা শিখতে হবে না। আপনার স্ট্যাটাস নিয়ে আপনি থাকুন। ও, বুঝতে পেরেছি। আপনার জন্মই তো হয়েছে বস্তিতে, আপনি স্ট্যাটাসের কি বুঝবেন? হ্যাঁ, চুপ করুন আপনি, আর একটা কথা বলবেন না বলে দিচ্ছি। আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? আমার ব্যবসা নিয়ে আপনি কথা বলেন, আমার জন্ম নিয়ে আপনি কথা বলেন। কেন আমি এই সবজি বিক্রি করছি সেটা কি আপনি জানেন? সেটা তো আপনি জানবেন না, কারণ আপনি উচ্চ দালানে চাকরি করেন। যে অফিসে আপনি চাকরি করেন সেই একই অফিসে আমি চাকরি করি। আপনার স্ট্যাটাস আছে, আমারও স্ট্যাটাস আছে। ওই অফিসে কারি কারি ঘুষের টাকা উড়ে বেড়ায়। আপনারা তো দুর্নীতিবাজ, ওই ঘুষ খেয়ে সংসার চালান, কিন্তু আমি ওই ঘুষের টাকা একটুও খাই না। আমার বাড়িতে একটা ছোট বোন আছে, তার বিয়ের ব্যবস্থা করতে হবে, আমার মা বাবার ওষুধ কিনতে হয়। আমি ওই ঘুষের টাকা দিয়ে তাদের এগুলো করতে চাই না। তাই আমি অবসরে এই সবজি বিক্রি করে তাদের চিকিৎসা করি এবং আমার বোনের বিবাহের টাকা জোগাড় করি। এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন, এই সবজিগুলো আমার বাড়ির সামনে যে উঠান আছে, আমি নিজ হাতে এই সবজিগুলো ফলাইছি, সেগুলো বিক্রি করি। এতে আমার মান সম্মান যায় না। মান সম্মান যদি যায়, যাবে আপনাদের। স্ট্যাটাস যদি নষ্ট হয়, তবে আপনাদের, আমার না, বুঝছেন? আপনারা তো চাকরি করে স্যালারির পাশাপাশি কারি কারি টাকা ঘুষ খান, তাতে আপনাদের স্ট্যাটাস নষ্ট হয় না? আর স্ট্যাটাস নষ্ট হয় আমি এই সবজি বিক্রি করে দেখে। ফেরদৌস সাহেব, আসলে আমার ভুল হয়ে গেছে। আপনি আর আমি তো একই অফিসে চাকরি করি, একই পজিশনে। আমি তো স্যালারির পাশাপাশি বাড়তি ইনকামও করি টুকটাক। সব মিলে 5-6 লাখ টাকা আমার চলে আসে মান্থলি। আমি ভেবেছিলাম আপনারও এমন কিছু আসে, কিন্তু আপনার যে ফ্যামিলিতে এত কষ্ট বা আপনি এত কষ্ট করেন আমি এটা জানতাম না। আপনি যে এত ভালো মানুষ, এত সৎ একটা মানুষ, আর ঘুষের কোনো টাকা খান না, এটা আমার জানা ছিল না। আসলে ভুল আমারই, আমি না বুঝে আপনাকে অনেক কথা শুনিয়ে দিয়েছি। আমার কথায় কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দিন। না না, এটা সরির কি আছে? আসলে আমার এটা ঠিক হয় নাই। আপনি যে কাজই করেন না কেন, কোনো কাজকে ছোট করে দেখতে নেই। তারপরও আমি আপনাকে অনেক কথা শুনিয়েছি আপনার কাজ নিয়ে, এমনকি আপনাকে অনেক ছোট করেছি। ফেরদৌস সাহেব, একটা কথা বলতে চাই আমি আজকের পর থেকে আর ঘুষ খাবো না, দুর্নীতিও করব না। আপনার এই ব্যবসার সাথে আমিও পার্টনার হতে চাই। আমাকে কি আপনার পার্টনার হিসেবে নেবেন? কি বলেন আপনি? আপনি আমার সাথে পার্টনারে কাজ করবেন? তাহলে তো খুব ভালো হয়। চাকরির পরে যে অবসর টাইমটুকু থাকে, আমরা যদি মিলেমিশে এই কাজ করি, তাহলে আমাদের নিজেরও উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। তাহলে আমাদের ওই ঘুষ দুর্নীতির দিকে আর তাকাতে হবে না। আপনাকে একটা কথা বলি, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাকে এখনই যেতে হবে। আমার মা বাবা আবার অসুস্থ। আজকের মতো আমি যাই। আমিও তো বাসে যাব, চলুন দুজন একসাথে যাই। ঠিক আছে, চলুন তাহলে। রেশমি, তুমি কেন এখানে ভিক্ষা করতেছো? রেশমি, রেশমি, তুমি এখানে বউ সাজে দাঁড়ায় আছো কেন? কে রেশমি? কার রেশমি? কিসের রেশমি? আমি কোনো রেশমি না। আর আপনি কে? আপনাকে তো আমি চিনি না। কি? আমি কে মানে? এই, তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, আর তুমি আমারে চিনো না? তুমি কি আমার সাথে মজা করতেছো? এই, তোমার মতো কোনো রিকশাওয়ালার বউ আমি না। যাও এখান থেকে, চলে যাও বলছি। আমি চলে যাবো মানে? তোমার মাথা কি ঠিক আছে? আর তুমি কেন এই বাড়ির সামনে বউ সাজে দাঁড়ায় আছো আমার হেটা কও। আচ্ছা চলো তো বাড়িতে। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরেছিস? আমি তোরে একবার না দুইবার না বারবার বলেছি আমি তোর বউ না, তারপরে তুই কিনা আমার এসে হাত ধরেছিস? এত বড় সাহস তোর কি করে হয়? এই শোন, আমি তোর মতো রিকশাওয়ালারে বিয়ে করে কি পেয়েছি জীবনে? কিচ্ছু পাইনি, না সুখ শান্তি, কিচ্ছু না। আমি এই বড়লোক বাড়িতে বিয়ে করেছি, এখন আমি এই বড়লোক বাড়ির বউ। আর তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা, যদি ওরা কেউ দেখে তাহলে আবার বিরাট ধরনের ক্ষতি হয়ে যাবে। যা বলছি। কি কইতেছো? তুমি এই বড় লোক বাড়ির বউ? তুমি এই বাড়ির পোলারে বিয়ে করছো? তুমি তো আমার একটা বারও কইলা না। আচ্ছা রেশমি, তুমি কেমনে পারলা এই কাজটা করতে? মানলাম আমার টাকা পয়সা কম, আমি রিক্সা চালাই খাই, আমি হয়তো তোমার টাকা পয়সা দিয়ে কখনো সুখী করতে পারিনি, কিন্তু তোমার জন্য তো আমার বুক ভরা ভালোবাসা ছিল। আমি তো ভালোবাসার কখনো কমতি রাখি নাই। আমি আমার ভাঙ্গা ঘরে তোমার চান্দের বাত্তের মতো করে রাখছিলাম, আর তুমি আমার এইভাবে ঠকা একটা বড় লোক পোলারে বিয়ে করলা।
এই শোন, তোর এই নেকা কান্না আর তোর এই মায়াবী কথা আমার একটু ভালো লাগতেছে না। ওরা চলে আসতেছে, তুই যা এখান থেকে, যা বলছি। আচ্ছা আমি যাইতেছি। আব্বা আমার বউ রেশমি, আমার বাবা, সালাম করো সালাম করো। হ্যাঁ ঠিক আছে, মার্শাল্লাহ। আরে হৃদয়, তোর তো বেশ পছন্দ আছে, একবারে মার্শাল্লাহ, একবারে সুন্দর, একেবারে চাঁদের মতো, আরে লক্ষ্মী প্রতিমার মতো বৌমা। হৃদয়, তবে তুই একটা খারাপ কাজ করেছিস, তুই না জানিয়ে এভাবে হুট করে একটা বিয়ে করে আনলি। আরে আমি এত বড় সয় সম্পত্তি থাকতে আমি তোকে বিয়ে দেবো ধুমধাম করে। বাবা আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি, কিন্তু বিশ্বাস করো বাবা, আমি ওরা অনেক ভালোবাসি, পছন্দও করি বাবা, তাই হুট করে বিয়ে করে নিয়ে চলে আসছি। পরে যদি তুমি না মাইনা নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভুল যখন করেছিস তাতে সমস্যাটা কি? আরে আমি ধুমধাম করে তোদের অনুষ্ঠান করবো, ওকে নিয়ে চল। ঠিক আছে বাবা, এই চলো চলো। আমার একটু ভিক্ষা দিয়ে যান আল্লাহর রাস্তায়। রেশমি, তুমি তুমি কেন এখানে ভিক্ষা করতেছো? সবই আমার কপাল। কপাল মানে? কেন তুমি না আমার সাইডে বড় লোক বাড়ির বউ হইছাও? তোমার তো পায়ের উপরে পাও ফেলায় পয়সা খাওয়ার কথা, তাহলে কেন তুমি রাস্তায় বসে ভিক্ষা করতেছো? কেন ভিক্ষা করতেছি তাহলে শুনেন। আল্লাহ কেউ কোথায় আছে আমারে বাঁচাও, ভাবি আমারে মাইরা ফেলাইলো। আরে বর্ষা, ছাড়ো, কি করতেছে এগুলা? ছাড়ো আমার হাত। চুপ, একদম চুপ। আল্লাহ বাঁচাও আমারে। বর্ষা, রেশমি, ভাইজান, রেশমি, আমারে মাইরা ফেলাইলো। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ছোট বোনকে ফাঁকা বাড়ি পেয়ে মেরে ফেলতে চাচ্ছিস? শোন, এতদিন আমার বাবা বলেছে আমি বিশ্বাস করি নাই, আমার ছোট বোন বলেছে আমি বিশ্বাস করি নাই, কিন্তু আজকে নিজের চোখে যেটা দেখেছি সেই চোখকে আমি কি করে অবিশ্বাস করবো? ভাইজান দেখো না, ভাবি আজকে আমারে মারতে চাইছিল, আমার গলাটা ব্যথা করতেছে। তুমি যদি ঠিক টাইম মতো না আসতে তাইলে মনে হয় আমারে মাইরেই ফেলতো এই ডাইনিটা। বিশ্বাস করো হৃদয়, আমি বর্ষাকে মারতে চাইনি, আর আমি বর্ষাকে মারিনি। ও সব মিথ্যা কথা বলতেছে। এই চুপ, কোনটা মিথ্যে কথা? আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা মিথ্যা কথা, নাকি আমার বাবা বলেছে সেটা মিথ্যা কথা, নাকি আমার বোন বলেছে সেটা মিথ্যা কথা? কোনটা মিথ্যে কথা? শোন, তোর সাথে আমি আর সংসার করতে চাই না, তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হ, আর কোনোদিন আমার বাড়ির 30 মানে আসবি না। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা যা বলছি। হৃদয়, বোন চল। চলো ভাইজান। ও তাইলে এই ব্যাপার, কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন আমার সাইডে বড় লোক বাড়িতে চলে গেছিলা, বড় লোক পোলার বউ হয়েছিলা, আমারে ঠকাইছো। তুমি কি ভাবছিলা তুমি আমারে সাইডে সুখী হইতে পারবা? কোনোদিনও না পারছো সুখী হইতে। তুমি যেমন আমারে ঠকাইছো, আল্লাহ তেমনি তোমারে ঠকাই দিছে, রাস্তার ভিখারি বানাই দিছে। শোনো একটা কথা, আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছাইরা দেয় না। সত্যি আমার টাকা পয়সা দেখে আমি পাগল হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম ওর কাছে গেলে আমি কতই না সুখে থাকবো, এই জন্যই আমি লোভে পড়ে ওরে বিয়ে করছিলাম। কিন্তু আমি জানি না আমার কপালে এত দুর্গতি আছে। আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ কইরা দেন। ঠিক আছে, তুমি আমার সাইডে গেলে কি হইব, কিন্তু আমি তোমার আজও ভালোবাসি, আমি তোমারে কোনোদিনও ভালাইতে পারব না। তুমি চলো আমার সাথে, আমি তোমারে ক্ষমা করে দিলাম। কি আপনি ওরে মাফ করে দিয়েছেন? সত্যি বলতেছেন আপনি আবার আমারে নিয়ে যাবেন? হ্যাঁ আমি ঠিকই কইতেছি, আমি তোমারে ক্ষমা করে দিছি, আমি তোমার আমার সাথে নিয়ে যাবো। আসো আমার সাথে। ভাবি, বেয়াদব কোথাকার, তুই কি ভুলে গেছিস আমি তোর ভাবি? তুই কিনা এসে লোক সমাজের মধ্যে আমাকে জড়িয়ে ধরলি। আশেপাশের লোকজন যদি দেখতো তুই আমাকে এভাবে জড়িয়ে ধরে নাচানাচি করছিস, আশেপাশের লোকেরা কি ভাবতো? হ্যাঁ ভাবি তুমি গেলে কি করতেছো? ভাবি বিশ্বাস করো আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই ভাবি, আসলে একটা খুশির সংবাদ দেওয়ার লেগেই তোমার এখানে আসছিলাম। চুপ, একদম কোনো এক্সকিউজ খুঁজবি না। আমি বুঝতেই পেরেছি তুই আসলে দিন দিন বড় হয়ে খারাপ হয়ে যাচ্ছিস। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা তোর বড় ভাই যদি দেখতো কি ভাবতো? তোকেই বা কি বলতো, আমাকে কি বলতো?
তুই কি চাস না আমি তোর ভাইয়ের সাথে সুখে সংসার করি? তুই ইচ্ছে করে তোর ভাইয়ের সংসারে আগুন লাগানোর জন্য এই কাজটা করেছিস, তাই না? আচ্ছা ভাবি, এইবার তো তুমি জনেক আগে আমার ভাইয়ের বউ হয়ে আসছিলা, তখন আমি কত ছোট ছিলাম। এই তুমি আমার আদর ভালোবাসা যত্ন করে আমার এত বড় করছো, আর সেই তোমার আমি কেমনে খারাপ চোখে দেখি কও? তুমি তো আমার ভাবি না, তুমি আমার মা ভাবি, আমার মা। যখন আমি কষ্টে থাকি আমি সর্বপ্রথম তোমার মুখটাই দেখি ভাবি, তোমার মুখটাই দেখি। আর তাই আজকে একটা খুশির সংবাদ দেওয়ার জন্য আমি তোমার কাছে ছুটাইছিলাম। জানো ভাবি, আজকে আমার অনার্স পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি ভাবি। এই খুশি জানেন লিগা আমি তোমার কাছে দৌড়ে এসেছি ভাবি। কি বললি? তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছস? যাক, অনেক খুশি হইলাম আমি। কিন্তু দেখ, আমি মাত্র বাড়ি থেকে বের হইছি, আমি একটু বাইরে যাচ্ছিলাম। তুই তো জানোস আমাদের বাড়ির সাথে মেইন রোড। যদি আশেপাশের লোকজন দেখতো তারা কি ভাবতো? তারা কি জানে তুই আর আমি দেবর ভাবি, বা তুই আমার মার মতো ভাবস? এখন যদি তোর ভাই আইসা দেখতো, তোর ভাই বা কি ভাবতো? কষ্ট পাইতো না? ও ভুল বুঝতো না? না, আমি কষ্ট পাইতাম না, ভুলও বুঝতাম না। আমার ছোট ভাইটা আজকে আমার চোখ খুইলা দিছে। তুমি কিনা আমার ছোট ভাইটার এত ভালোবাসো, আর আমার ভাই তোমার মায়ের মতো দেয়, আর আমি কিনা এতদিন ধরে সন্দেহ করছি। মানে মানে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। অফিসে যাইতেছি? হ্যাঁ, অফিস যাইতেছি। কিছু কইবেন নাকি? কইবার তো চাই, কিন্তু কইতে আমার জানি কেমন একটু লজ্জা লজ্জা করতেছে। আরে রহম চাচা, এত সংকোচ করতেছেন কেন? বলেন। কথাটা যে কিভাবে কই, আপনার যে ছোট ভাই আর আপনার যে বউ আছে না, ঘরের ভিতরে কেমন জানি একটু বাপ সব ভাল লাগে না স্যার। আরে রহম চাচা, এটা আপনি কেমন কথা কইতেছেন? আমার বউ আর আমার ভাই তারা হলো দেবর ভাবি, একটু দুষ্টুমি করতে পারে না স্যার। আমার মনে হয় কি স্যার, মনে হয় কোনো খারাপ সম্পর্ক আছে স্যার। রহম চাচা, মুখ সামলে কথা কন। আপনি কি কথা কইলেন একবার কি ভেবে দেখছেন? স্যার, আপনি আমার কথা বিশ্বাস না করেন, আপনি আজকে অফিসে যান না। অফিসে না যেয়ে বাড়ির আশপাশেই থাকেন, হঠাৎ করে ঢুকে আপনি নিজের চোখে যাওয়া পারবেন স্যার। ঠিক আছে রহম চাচা, আজকে আমি অফিসে যাব না, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। যদি চাচা আপনি যে কথা কইলেন এই কথার সাথে যে কথা না মিলে, আপনি তো চাকরি থাকবোই না, আপনি যে আমি কি করবো আপনি নিজেও বুঝবেন না। আচ্ছা ঠিক আছে স্যার। দেখলা তো সবুজ, চোখের দেখাও সবসময় ঠিক হয় না। আসলে বাইরে থেকে মানুষ যেটা দেখে সেটাই তো বলবে, তাই না? তোমার ছোট ভাই মাঝে মাঝে খুশির আবেগ ধরে রাখতে না পাইরা আমার সাথে অনেক দুষ্টুমি করতো, অনেক সময় কষ্টের আবেগ ধরে রাখতে না পাইরা অনেক কান্নাকাটি করতো। এইগুলা মানুষজন দেখা কত কিছুই না ভাবছে। এই ধরো আমার চাকরি কি ভাইবা কি বলছে তোমার কাছে, আর তাই আজকেও আমি ওর একটা ব্যবহারে কষ্ট পেয়ে ওর গায়ে হাত তুলছি। ভাই আমার হৃদয়, তুই কষ্ট পাস না। হ্যাঁ, তুই তো বুঝতেই পারছস, আমি আসলে বুঝতে পারি নাই যে তুই তোর খুশির আবেগ ধরে রাখতে না পারে আমার সাথে এই ব্যবহারটা করছস। আসলে আমি অনেক খুশি হয়েছি তোর রেজাল্ট শুনে। ওগো জানো, তোমার ভাই অনার্স পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। তুমি মিষ্টি খাওয়াবা না? তুমি কি বললা? আমার ভাই ফার্স্ট ক্লাস পাইছে? আমি এলাকার সবাইরে মিষ্টি খাওয়াবো। ভাই আয়, ভাই আমার বুকে আয়। ভাইয়া, আমার এক টুকরো মাংস দেন। দাঁড়াও বাবা। কেন, কি হয়েছে? বাবা, আমি এই মাংস তোমার খাইতে দিব না। কেন দিবি না? এটা কেমন কথা কস? সারাটা বছর পরে একদিন একটু কুরবানি হয়, তার মধ্যে একটা টুকরো মাংস খাবো, এটাও তুই খাইতে দিবি না? মা হ বাবা, না করতেছি। কেন না করতেছি জানো? তুমি কি জানো বাবা, তুমি কার বাড়িতে মাংস নিতে আইছো? কেন, কার বাড়িতে আইছি? মানুষের বাড়িতে আইছি, যারা কুরবানি দেয় তাগো বাড়িতে আইছি। না বাবা, তুমি কিছুই জানো না। তুমি তার বাড়িতেই মাংসের জন্য হাত পাচ্ছ, যার জন্য তুমি আজও অন্ধ হয়ে পড়ে আছো। তুমি তার বাড়িতেই মাংসের জন্য আইছো, যে তোমার অপারেশনের টাকাটুকু নিয়ে পালাই গেছিল। এরপরেও কি তুমি এই বাড়ির মাংস নিতে চাও বাবা? কি করি মা, সবুজের বাসায় আইছি, এই কুলাঙ্গারের বাসায় আমি মাংস নিতে আইছি, যার জন্য আমার চোখ দুইটা অন পর্যন্ত অন্ধ, যার জন্য আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি। এই বাড়িতে আমি কুরবানির মাংস নিতে আইছি। এই মাংস নেওয়ার আগে আমার কেন রাস্তায় মৃত্যু হইল না?
বাবা তুমি চুপ থাকো, তুমি আমার আর কুলাঙ্গার কইও না। আমি ভুল করছিলাম, তোমার চোখ অপারেশনের টাকা চুরি করে আমি ঢাকা গেছিলাম, পড়ালেখা করতে গেছিলাম, কিন্তু সেই জায়গায় যাইয়া আমি বড়লোক মেয়েটারে বিয়ে করি, আর আমি আমার সংসারের কথা ভুলে যাই, আর আমি ভুলে যাই এই সংসারে হাল ধরার লিগা আমি একমাত্র অবলম্বন ছিলাম। বাবা তুমি আমার মাফ করে দাও বাবা, আমি অনেক বড় ভুল করছি, তুমি আমার মাফ করে দাও বাবা। সি সি সবুজ, এই ভিখারিটা তোমার বাবা? তুমি তো এইসবের কিছুই আমাকে বলনি, আর তুমি ভিখারির ছেলে হয়ে আমার সাথে প্রতারণা করে আমাকে বিয়ে করছো। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। চুপ, তুমি আর একটা কথা কইবা না, আমি কোনো ফকিরের ছেলে না। আজকে আমার বাবার যে হাল দেখতেছ এর জন্য আমি দায়ী। বোন বোন তুই আমার ক্ষমা করে দিতে কো না বাবারে, তুই আমার ক্ষমা করে দিতে কো বাবারে। কি আমি বলবো বাপের তোরে ক্ষমা করে দিতে? আর আমি নিজেই তো তোরে কোনোদিন ক্ষমা করবো না। আজকে আমাদের এই অবস্থার জন্য কে দায়ী? তুই দায়ী। আজকে তোর জন্য আমি বাপের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি, আজকে তোর জন্য আমার বাপ ভিক্ষুক হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, তোর জন্য আমার বাবা আজও দুনিয়ার আলো দেখতে পারে না। আর তুই কস কিনা তোরে ক্ষমা করে দিতে কইমো? তুই তো ক্ষমার অযোগ্য। তুই তো নিজের স্বার্থ ছাড়া কোনোদিন কিছুই বুঝতে পারস নাই। সারা জীবন নিজের স্বার্থের পিছনে ছুটে গেছস। আমি যে ছোট বোন ছিলাম ঘরে, একটাবারও কি মনে করছস এই বোনটারও পড়াশোনা করা উচিত, এই বোনেরও বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠায় সংসার করতে দেওয়া উচিত? না, করস নাই। তুই তোর চিন্তা কইরা, তোর স্বার্থের জন্য টাকা পয়সা চুরি কইরা তুই চলে আসছিলি। একটাবারও কি ওই টাকাগুলো আনার সময় মনে পড়লো না যে এই টাকাগুলো আমাকে ভিটা মাটি বেচার শেষ সম্বল? যে টাকা দিয়া চাইছিলাম বাপের চিকিৎসা করায়, বাপের দুনিয়ার আলো দেখায়, হয়তো বা কোনো একটা কাজকর্ম করাইতে পারতাম। কিন্তু তুই সেই টাকা নিয়ে এসে চুরি কইরা নিজের স্বার্থের কাজে তো লাগাইছসি। উল্টা বিয়ে কইরা আমাদের কোনোদিন আর খোঁজ খবরও নেস নাই। শোন, আমরা নুন ভাত খাই না, ভালোই আছি। তোর আমাদের দায়িত্ব নিতে হইব না। আমরা রাস্তা রাস্তায় ঘুরবো, বাকি যে কয়দিন বাইচা আছি এইভাবেই থাকবো, কিন্তু তোর সাথে আর জীবনে যেন কোনোদিন দেখা না হয়। আসি। দাঁড়া বোন, তোরা যাস না, আমার ভুলের জন্য আমি অনুতপ্ত। আমি বাবারই চিকিৎসা করাবো, আমার কাছে অনেক টাকা। আজকে ঈদের একটা দিন 5-5টা গরু আমি কোরবানি দিছি, আমার বাড়িতে খাওয়ার কোনো লোক নাই। আর আজকে আমার বাবা আর আমার বোন এক টুকরা মাংসের থেকে মাংসের দাঁড়ে করতেছে, এটা আমি সহ্য করতে পারবো না। বোন রে, আমার তোরা যাস না, আমার তোরা যাস না। সবুজ, তুমি যদি এই ফকিরগুলোকে এই বাড়িতে রাখো তাহলে আমি থাকবো না, কারণ আমি সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না যে তুমি একজন ভিখারির ছেলে, একটা ভিখারি তোমার বোন। না না বৌমা, আমি তোমার স্বামীরে নিয়ে যাবো না, তুই চিন্তা করো না। সবুজ, তুই তো তোর সুখের জন্য আমার চোখ অপারেশনের টাকাগুলা চুরি কইরা তুই আইসা দেখলাম অনেক সুখী হইছস, অনেক বড় হইছস বাবা। আমার মুখটা বইরে গেছে দেখা। আমি তো গরিব মানুষ, আমাকে পিছনে সুইটা কেন তোর সুখটা নষ্ট করবি? আমাকে মতো গরিব মানুষের তো মাংস খাইতে হয় না, আমাকে মতো গরিব মানুষের তো কোনো ঈদ নাই বাবা। বাবা রে, সুখে থাক বাবা, আমি দোয়া কইরা গেলাম বাবা, আমি দোয়া কইরা গেলাম। আসো, তোমরা মাংস নাও। না না, আপনাদের এখান থেকে মাংস নিব না, আপনাদের মাংস খাওয়া তো হারাম। চলেন আমরা চলে যাই সবাই। এই রুমে চলো, আজকের মাংস কাউকে দিতে হবে না। চলে আসো। ওই বেটা চল। এই কারে ধরে নিয়ে যাইতেছেন? হ্যাঁ, আমার বাপের থানায় নিয়ে যাবেন আপনারা না? আপনি কোন থানার পুলিশ? হ্যাঁ, এই যে এই সেই রহম আলী আমার কাছে 6 মাস আগে টাকা নিচ্ছে, আমার জমিনও লেখা দিতেছে না, আমার টাকাও দিতেছে না। আমারে কইছে টাকা দেন, আমি সাব রেজিস্ট্রার অফিসে যে আপনার আমি জমিন লেখা দেবো, কিন্তু কোনোটাই করতেছে না। স্যার, আজকের ওই 14 শিখের ভিতরে ঢুকাইবেন। আরে আপনার কাছ থেকে আমি টাকা নিছি, আমরা ঠিক আছে, আমি কইছি তো আপনার কিছুদিন পরে দিয়ে দেবো। আপনি এটা কেমন কথা করেন যে আপনার জায়গা জমি লেখা দেওয়ার কথা? আমি তো কোনোদিন কই নাই যে আপনার জায়গা জমি লেখা দেবো। তাও আবার আপনি পুলিশ নিয়ে আইছেন আমার বাড়িতে, ব্যাপারটা কি? চুপ করেন, বেশি কথা কইবেন না। আপনি কোন নাই টাকা আমারে বুঝা দেন। আপনার ওই যে উত্তর পাড়ার যে জমি দেয়, ওই যে 20 মিনিট জমিন আমারে লেখা দেওয়ার কথা, কই এই জমিন লেখা দিচ্ছেন আমারে? আমি তো আওলা কি আছি টাকা, আমি তো জায়গা জমি দেওয়ার লিগে টাকা আনি নাই। এটা আপনি মিশা কথা কন কে লিগে? বাহ
বাবা ভালোই কথা ইচ্ছা আর আমার ইচ্ছা স্যার তখন যে কইলে যে আমার টাকা দেও 2 লাখ টাকা দেও ওই যে আমার উত্তর পাড়ার যে জমি আছে কোন থেকে 8-20 মিনিট জায়গা তোমার নেই খেয়ে দিবেনি আমার কি টেহা কাম রাইছিল তোমার আমি টেহা ধার দিব হ্যাঁ না কাম নাই তোমার হইলো ন্যাংরা পাও তুমি আমার টেহা ফেরত দিবে এখন থেকে আমি জানি তুমি এই কথাটাই কইবে হ্যাঁ জমি লেখা দেওয়ার সময় লেখা দেওয়া নাই আর পুলিশ নিয়ে আইতে আমি কইতেছি আমি ধান নিচ্ছি টাকা ওই সুজান বলে গিউট কোনা দেখেন আমি এই পুলিশ ছাড়ে নিয়ে আইছি আজকে তোমার টানতে টানতে জেলখানায় নিয়ে যাবো আমার জেলখানায় নেবেন মানে এটা একটা চুক্তির কথা বলেন আপনি আমি টাকা নিচ্ছি আওলাদ আবার আপনি পুলিশের ভয় দেওয়া লাগছেন আমারে স্যার আপনি মূর্তির মতো দাঁড়ায় রইলেন কে আপনি কিছু একটা করেন না আপনারা করেন আপনার জমি দেওয়ার কথা আপনি জমি দেন নাই টাকা নিছেন আজকে আপনার জেলখানায় নিয়ে যাবো টানতে টানতে স্যার আপনি ওনার কথা শুনেন না উনি মিছা কথা কইতেছে আমি ওনার কাছ থেকে টাকা হাওলা টানছি আমি ওনার জায়গা জমি যেহেতু এই কথা কয়ে টাকা আনি নেই উনি মিছা কথা কইতেছে উনি আপনার নামে থানায় কমপ্লেন করছে আপনি নাকি ওনার কাছ থেকে টাকা নিচ্ছেন জমি দেওয়ার কথা কয়া সে জমি টমি এখন কিচ্ছু দিচ্ছেন না আবার বলতেছেন তো উনি মিথ্যা কথা বলতেছে আজকে আপনার থানায় নিয়ে যাবো তারপর আপনি বুঝবেন এখনো দাঁড়ায় কি দেখতেছেন থানায় নিয়ে পা উল্টা করে ঝুলে বাটাম দেন সব শিকার যাইব ওই বেটা চল এই কারে ধরে নিয়ে যাইতেছেন হ্যাঁ আমার বাপের থানায় নিয়ে যাবেন আপনারা না আপনি কোন থানার পুলিশ হ্যাঁ মানে আমি এই থানার পুলিশ এই চুপ থাকেন কারে মিছা কথা কন হ্যাঁ আপনি এই থানার পুলিশ আমার বাপের আপনারা মিথ্যা পুলিশ সাদায় নিয়ে আইছে আমি কি কিছু জানি না আমি সবই জানি এইটা তুই কি কস মা ভুয়া পুলিশ মানে হ্যাঁ বাবা আমি যা কইতেছি সত্যি কইতেছি তাইলে শোনো দাঁড়ায়নি তারা আমি যা যা কই সেই মোতাবেক কাজ করি এই পুলিশের ড্রেসটাও তো আমার টাকায় তারা বানাই দিচ্ছে রামদাদা আসলে তোর মাথায় গিরো নাই এই যে লম্বা এর কেন্দ্রে পড়ছস কেন তো তেমনি ভুয়া পুরি আরে ভাই সমস্যা নেই এই যে দেখ জুতাটা কি পড়ছস এই তোর যে ওই যে কেসটা কিনে এসেছি পুলিশের ওইটা পড়লি না আরে ভাই ওইটা পরে পরে মনে আরে এমনি পুলিশ পুলিশ লাগতেছে পোশাক পরছি না আচ্ছা শোন জায়গার হইছে ওই বইরে আমার কাছ থেকে 20,000 টাকা আনছে ওর উত্তর মিলের যে জায়গা আছে না 8 মিল জায়গা এক ডিশ মিলের দামে 1 লাখ টাকা করে 8 লাখ টাকা যাইব আমি তোরে নিয়ে যাইতাছি তুই সেইভাবে ফাপড় দিবি আমি যাই কমু যে আমার কাছ থেকে টাকা আনছে জমিন লেখা দিব আমার টাকা দিতেছে না স্যার আপনি একটা ব্যবস্থা করেন তুই এমন ভাবে ফাপড় দিবি বইটা জানি ভয় পেয়ে যায় নগদ আমারে জানি জায়গা লেখা দিবে কিন্তু ভাই এই যে পিস্তলটা তো দিলেন পিস্তলের তো গুলি দিলেন না গুলি দিলে পুরো হাটের মধ্যে একটা গুলি করে দিতাম না এত কথা কইলে তো চলবো না উনি হলে বুইরা মানুষ খালি কোন রকম ধরবি উনি তোর পিস্তল দেয় মুইটা দিব উনি নগদ শিকার হয়ে যাইব যে আমি জায়গা লেখা দেবো তুই ফাপড় দিবি এই তুই ওর কাছ থেকে টাকা আনছোস নগদ টাকা দিবি না ছেলে যায় পয়সা গুলা মরবি দেখবি তোর কথায় কাইট হয়ে যাইব আর দুইজনে লালের লাল হয়ে যাবো আবার তো ইচ্ছাও হ্যাঁ এখনো চাকরি বাকরি পাও নাই এইরকম 2-3টা কাম করা পারলে টাকা খালি টাকা কামাবো দুইজনে তুইও লাল আমিও লাল ঠিক আছে চল এখন চল ও এতক্ষণে বুঝছি ওই ভুয়া পুলিশ সাজিয়াই না আমার জায়গা জমি সব লেহানোর একটা পাইতারা এই ধর রে চাচা এত চিনলেন না চাচা আমি যে কয়টা টাকা পাবো আপনি আমার আস্তে আস্তে দিয়েন কোনো সমস্যা নাই এই ধর কথা শোনার চাই শোন তুই ভুয়া পুলিশ সাইদা এরকম আর কতজনের ক্ষতি করছিস কত ম্যাডাম আমার কোনো দোষ নাই ম্যাডাম আমার ফেরদৌস ভাই কিছু টাকার লোক দেখে এখানে নিয়ে আসে ম্যাডাম আমার ছাইরা দেন ম্যাডাম প্লিজ তোরে তো ছাইরা দিমু না তোরে এখন থানায় দিমু এই তোরে কে কোথায় আসছস চল 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 আই ধরছি ধর মেরে না হ্যাঁ এটাই ভুয়া পুলিশ ভাই আমার ছাইরা দেন ভাই ভাই বলুন ভাই আমার ছাইরা দেন ভাই করে এটা বান্ধে ভাই আমার ছাইরা দেন বান্ধে তোরে ছাইরা দিব না ভুয়া পুলিশ সাইদা তুই মানুষের ক্ষতি করস শোন আমি খাওয়াতে যাচ্ছি খাওয়াতে পোস্ট যাচ্ছি এর মধ্যে ওরা ছাড় দিলে এলতে আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি তোরা একটু ছাড়ম না আমার পুলিশে দিয়েন না ভাই তোরে পুলিশে দিব না দেখ তোর অবস্থা কি করি তুই আর জীবনে যাতে কোনোদিন ভুয়া পুলিশ সাইদা মানুষের ক্ষতি না করতে পারোস না কাঁঠালটা নিয়ে বাড়ি যাই চাচা কাঁঠালটা আমি নিতে চাই দাম কত কাঁঠাল নেবেন আমার কাঁঠালটা খুব ভালো 50 টাকা দেন আচ্ছা ঠিক আছে আমি 50 টাকা দিয়েই নিব দিন আমাকে দাঁড়ান ওই কাঁঠাল আমি নিব
চাচা, এই কাঁঠালটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা আমি নিতে চাই। প্রয়োজনে দাম দেবো আমি 100 টাকা। ইস, মগের মোলক পেয়েছেন নাকি আপনি? হ্যাঁ, আপনি টাকার বিনিময়ে আমার কাছ থেকে এই কাঁঠাল কেড়ে নেবেন? অসম্ভব। আমারও কি টাকা কম আছে নাকি? প্রয়োজনে এই কাঁঠাল আমি 200 টাকাতে কিনে নেব। কি বললেন আপনি? আপনি এই কাঁঠাল কিনে নেবেন মাত্র 200 টাকা দিয়ে? হাস্যকর বিষয়। আমি এই কাঁঠালের দাম দেবো 500 টাকা। 500 টাকা? ঠিক আছে, দেখি আপনার কত টাকা আছে। এই কাঁঠাল আমি কিনে নিব 1000 টাকাতে। 1000 টাকা? আপনি কি ভেবেছেন আমার বুঝি এই কাঁঠাল কেনার ক্ষমতা নেই? আমি এই কাঁঠালের দাম দেবো 2000 টাকা। এই কাঁঠালের দাম আমি দিব 5000 টাকা, তবুও এই কাঁঠাল আমি নিয়ে ছাড়বো। মাত্র 5000 টাকা দিয়ে আমার সামনে থেকে আপনি এই কাঁঠাল কিনে নিয়ে যাবেন? অসম্ভব ব্যাপার। আমি এই কাঁঠালের দাম দেবো 10,000 টাকা। কি? 10,000 টাকা? ঠিক আছে, আমিও দেখতে চাই আমার চাইতে তোর টাকা বেশি নাকি। প্রয়োজনে এই কাঁঠাল আমি 20,000 টাকাতে কিনে নেব। ভাইয়া, ওদের কাছে কিন্তু আমাদের হার মানা যাবেই না। আরে আমাদের কি টাকা পয়সা কম আছে নাকি? যত টাকা লাগে আজকে কাঁঠালটা আবার কিনেই ছাড়বো। ডাবল বলো, ডাবল বলো। এই কাঁঠাল আমি 30,000 টাকাতে কিনবো। চাচা, কাঁঠালটা আমাকে দিন তো। এই চাচা রাখেন, 30,000 টাকায় কাঁঠাল দিয়ে দিচ্ছেন? কি ভেবেছেন আমি এই কাঁঠাল কিনতে পারবো না? আমি এই কাঁঠালের দাম দেবো 50,000 টাকা। কি? 50,000 টাকা? ঠিক আছে, এই কাঁঠাল আমি 60,000 টাকাতে কিনে নিব। চাচা, কাঁঠালটা আমাকে দিয়ে দিন তো। 60,000 টাকা? হৃদয়, ও তো জানেই না আমার কত টাকা আছে। চাচা, আমি এই কাঁঠালের দাম দেবো 80,000 টাকা। ঠিক আছে, এই কাঁঠাল আমি 1 লক্ষ টাকাতে কিনে নিব। চাচা, এবার বলুন, কাঁঠালটা কি আমাকে দিবেন? ঠিক আছে, 1 লাখ টাকা দিয়ে আপনি এই সামান্য কাঁঠাল কিনতে চাইছেন? আপনি নিয়ে যান, তোকে আমি পরে দেখে নেব। যা যা। মুন্না, দাও তো 1 লক্ষ টাকা। এই যাবো টাকা। চাচা, এই নিন টাকা। নাও, কাঁঠালটা নাও। আসি চাচা, চলো। আমি তো কিছুই বুঝলাম না। সামান্য একটা কাঁঠাল 50 টাকা হলে আমি দিয়ে দেই, আর এই কাঁঠাল 1 লাখ টাকা। এটা কেমনে? আমি তো কিছুই বুঝতেছি না। যাজ্ঞা, এত বোঝনের দরকার নাই। যাই, টাকাটা নিয়ে বাড়ি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি একটু আগে দাঁড়ায় দেখতেছিলাম যে আপনি আর আপনারা দুইজন বিপক্ষ হয়ে ওই কাঁঠালওয়ালার কাছ থেকে কাঁঠাল কিনতেছেন, মানে দামাদামি করতেছেন। হঠাৎ করে দেখলাম আপনি 1 লাখ টাকা দিয়ে কাঁঠালটি কিনলেন, আবার দেখি আপনারা সবাই এক জায়গায়। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপু, আমাকে একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ শিওর, কেন বলবো না। শোনো। হ্যালো হ্যালো, আজকে দিনের মধ্যে যদি 1 লক্ষ টাকা নিয়ে না আসতে পারেন তাহলে আপনার নাতির অপারেশন করা সম্ভব হবে না। হয়তো আপনার নাতির বাঁচানো নাও যেতে পারে। আপনি কি কইতেছেন ডাক্তার সাহেব? আমার নাতিরে 1 লক্ষ টাকা লাগবো? দেখেন, আমি গরিব মানুষ, এত টাকা আমি কই থেকে পাবো? দেখুন, কই থেকে পাবেন সেটা তো দেখার বিষয় না। যদি নিয়ে আসতে পারেন তাহলে অপারেশন হবে, তাহলে আমাদের পক্ষে অপারেশন করা সম্ভব। রেখে দিল। আল্লাহ গো, আমি আন কি করো? তুমি আমার একটা উপায় করে দাও। আমার নাতিরে আমি কেমনে বাঁচামো আল্লাহ? আমি 1 লাখ টাকা ছুটাইতে পারুম না, আমার নাতিরে বাঁচাইতে পারুম না আল্লাহ। একমাত্র তুমি পারো আল্লাহ। তুমি একটা উপায় করে দাও আল্লাহ, উপায় করে দাও। আরে, লোকটা তো খুবই অসুবিধার মধ্যে আছে। দেখি বিষয়টা আমার ভাই বোনদের সাথে শেয়ার করি, হয়তো লোকটাকে উপকার করতে পারবো। তার মানে সামান্য 50 টাকার কাঁঠাল আপনারা 1 লাখ টাকা দিয়ে কিনছেন এই জন্য? আসলে আপনাদের না দেখলে বোঝাই যেত না মানুষকে এইভাবে উপকার করা যায়। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা সব সময় যেন মানুষকে এইভাবে উপকার করতে পারেন। আচ্ছা আপু, আসি ভাইয়া। আসসালামু আলাইকুম। চল। চল। যা, তোর যেদিকে বলছে সেদিকে চলে যা। ঠিক হয়নি, আমি চলে যাবো। আমি যদি চলে যাই তাহলে তুই সংসার করবি কারণে? হ্যাঁ, দরকার নাই তোর মতো জানোয়ারের সাথে সংসার করা, যে কিনা স্ত্রীর টাকা দিয়ে নেশা করে, তার সাথে আমার কিসের সংসার? হ্যাঁ, তোর কি মনে হয় আমি কি তোর টাকার জন্য বয়ে থাকি? তোর টাকায় নেশা করি? আমি তো নেশা করি আমার বয়ের টাকায়। চুপ,
আজকে থেকে তোর আমি ছাইড়ে দিলাম, তুই মুক্ত, তোর যা ইচ্ছা তুই তাই করতে পারোস, তুমি ছাইড়ে দিলাম। তুই যাও যাও, তোর মতো বড় লাগবো না। খালি দাদা সবাই যামু করে যাম জান না যাম। দূর ভাই, আপনি কি আমার সাথে মস্কারা করতেছেন? জাহান্নাম আবার কই? কেমনি যাবো জাহান্নামে? জোর বুকা জাহান্নামে চেনে না। আরে জাহান্নামে এইটা আছে, তারপর এটা আছে, তারপর এইটা আছে। তাই নাকি ভাইজান? ওইটার জন্য আবার জাহান্নামে যাইতে হবে কেন? ওইটা তো আমার বাসাই আছে। তাই নাকি? তাহলে তুই আজকে দেখা আমার বউ। তোর ভাই ওইটা কইেন না, আপনি মাল তাল যা খান সব আমার বাসায় আছে। উঠেন 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 উঠেন, আস্তে 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 ভাইজান আস্তে আস্তে। চল চল, হ্যাঁ ভালো কেমন ভালো ভাইজান নামেন। এ ভাই, আপনি আমাকে কই নিয়ে এলেন? আরে ভাইজান, আপনি জাহান্নামে যাইবেন না, মাল খাইবেন না, এইটাই সেই জাহান্নাম, এইটাই সেই মালের বাড়ি। এইটা মালের বাড়ি আপনি জানলেন কেমনে? ভাইজান যা কর, আমার বাড়ি আমি জানবো না? ম্যাম, এইটা আপনার বাড়ি? ও ভাইজান কেমনে ভাই? আপনি তো রিক্সাওয়ালা। আর ধুর ভাই, রিক্সাওয়ালা এইটা তো শুধু বন ধরছি। বুঝতে পারছি, উপরে ফিট মাঠ আর ভিতরে সৌদারঘাট। চলেন মাল খাই, চলেন। যা, আপনাকে তো ভিতরে নেওয়া যাব না। কেন যাবো না? ভাইজান আমার বই নিষেধ আছে, আপনি এখানে দাঁড়ান, আমি মাল দিয়ে গেছি। আচ্ছা রান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। আসতে ভাইজান, আপনি এখানে দাঁড়ান, আমি যাবো আর আনবো। হ্যাঁ বউ, আপনার দুটা মাল দাও। দুইটা মাল না হয় দিলাম, কিন্তু তুমি মাল দিয়ে কি করবা? কেউ না, মালদার এক পার্টি পাইছি, ওইটা ওইছে ওইছে ওইছে। এই পুলিশ টুলিশ না কি আবার? আরে দূর, আমার নিজের চোখের সামনে হানে বউদের দইটা আচ্ছা রকম কয়টা বসাইছে, বসাইয়া সাইডা দিছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাইলে দাঁড়াও, আমি মাল দুইটা এখনই নিয়ে আসতেছি। এই যে ধরো, যাও তাড়াতাড়ি করে দিয়ে আসো, সাবধানে দিও। এমনিতে এলাকার লোকজন আমাকে সন্দেহ করতেছি, আর সবাই কি করতেছে, তুমি নাকি রিক্সা চালায় 2 নম্বরে ব্যবসা করতেছো। দূর বোকা, এলাকার মানুষের কথায় খান দিও না সে। আমরা হইল কুত্তা জাত, আর কুত্তা জাতের লাঠির বাড়ি খাইয়া অভ্যাস আছে। হয়েছে, আর কথা বাড়াইতে হইব না, এখন মাল দুইটা দিয়া টাকাটা তাড়াতাড়ি করে নিয়ে বাড়িতে আসো। আচ্ছা ঠিক আছে, আইতাছে, তুমি চিন্তা করবে না, এটা হলো মালদার পার্টি, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা না। আচ্ছা যাও যাও। আচ্ছা যাক, রিক্সা চালানোটাও ব্যবসা হইতেছে, এই দিক দিয়ে আমরা 2 নম্বরের ব্যবসা করেও কোটিপতি হয়ে যাইতেছি। এই রন পাইজাম ঠিক মা টাকাটা দেন। টাকা আপনার টাকা ভাই, আমি কিন্তু আবার আসবো। ভাইজান আইবেন মানে? আজকে থেকে মনে করবেন এটা আপনারই বাড়ি, যখন ইচ্ছা তখনই চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, আসতে আসতে। না আইসি যখন কটা খাইয়াই যাই।
বোঝ কেবল তো মাত্র কটা খাইলাম, একটু রেস্ট নে, জিরাই, তারপরে বেরোবানি। তোমার না মাথায় বুদ্ধি শুদ্ধি বলতে কোনো কিছু নাই। খাবার খেয়েছো ভালো কথা, রেস্ট নেওয়ার কি দরকার? যাও না বাইরে রিক্সাটা নিয়ে বের হও, দেখো গিয়ে কোনো মকটিল টকটেল পাও কিনা। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমার শান্তি হইব না যতদিন পর্যন্ত না আমি এই বাড়ির মতো আরেকটা বাড়ি বানাইতে পারতাছি। তা বুঝতে পারছি, যাওয়া লাগবো। আরে আরে ভাইজান যে, হ্যাঁ আসলাম। কিছুক্ষণ আগে যে মালটা দিচ্ছেন না ভাই, সেই করা আমার ভালো লাগছে, আবার নিতে আসলাম। 2টা মাল দেন। শুনেন, খালি মাল মাল কইরেন না, মালের সাথে টাকাটাও দিতে হইব। আরে ভাবি, আপনার ভাবি, আচ্ছা আচ্ছা ভাবি, আপনাদের জন্য তো আমি টাকার বান্ডিল নিয়ে আসছি। কি কন? টাকার বান্ডিল? তাড়াতাড়ি বান্ডিল আমার হাতে। ভাইজান আপনি কি বলিস? হ্যাঁ পুলিশ। আপনি? হ্যাঁ উনি। তুই কি ভাবছিস আমরা হাজব্যান্ড ওয়াইফ? বুকা, আমরা হচ্ছে সিআইডি অফিসার, তোদেরকে ধরার জন্য সামান্য একটা ফাঁদ। এইবার চল জেলে গিয়ে মন খুলে 2 নম্বরই ব্যবসা করিস। চল মা হাতে চেপে